বর্তমানে গরমের একটা অসহনীয় প্রভাব রয়েছে। সাধারণ মানুষ এই গরমটাকে সহ্য করে উঠতে পারছে না। পাখায় যেন ঠিক যথেষ্ট হচ্ছে না গরমটাকে মানানোর জন্য। আমাদের মধ্যে যাদের ক্ষমতা আছে তারা অনেকেই বাড়িতে এসি ইনস্টল করাচ্ছে যাতে একটু সুবিধা হয়। কিন্তু সংশয়টা তৈরি হচ্ছে গর্ভবতী মহিলাদের দিয়ে, কারণ প্রেগনেন্ট মহিলাদের অনেক কিছু নিয়ম মানতে হয়। প্রেগনেন্ট অবস্থাতে যদি ঠান্ডা লেগে যায় তাহলে নিজের মতন করে ওষুধ নিয়ে নেওয়া যায় না, সেই জন্যই নানান রকম সংশয় তৈরি হচ্ছে। সেই জন্য আজকের ভিডিওতে আমাদের মুখ্য আলোচনার বিষয় এয়ার কন্ডিশন রুম বা এয়ার কন্ডিশন কি গর্ভবতী মহিলার ওপর কোনো কুপ্রভাব ফেলে? এয়ার কন্ডিশন রুমে গর্ভবতী মহিলারা কি থাকতে পারেন? বা এয়ার কন্ডিশনের প্রেগনেন্টের ওপরে ভালো বা খারাপ কি প্রভাব পড়ে সেটা আমরা আজকে জানব। সংশয়টা হচ্ছে এসিতে থাকলে এসির কুপ্রভাবে আমাদের শরীরে নানান রকম সমস্যা তৈরি হয়, যেমন ডিহাইড্রেশন, ড্রাই আইস, ঠান্ডা লেগে যাওয়া, লেথার্জি, কোনো কিছু করতে ইচ্ছে না হওয়া, এরকম নানান সমস্যা তৈরি হয়। এই কুপ্রভাবগুলো আমাদের ওপর পড়ছে এবং আমাদের সহ্য ক্ষমতাটা অনেকটা কমে যাচ্ছে। কিন্তু এই অসহনীয় গরমটাকে লড়াই করার জন্য বা এই অসহনীয় গরমের সাথে লড়াই করার জন্য আমরা রিলিফ নেওয়ার জন্য এই এসিগুলো বাড়িতে ইনস্টল করছি। কিন্তু যেভাবে একটা সাধারণ মানুষের ওপরে কুপ্রভাব ফেলছে, গর্ভবতী মহিলার ওপরে কি কুপ্রভাব ফেলবে না? সাধারণ অবস্থাতে একজন গর্ভবতী মহিলার শরীরে ভ্রূণের বৃদ্ধি বিকাশ ঘটানোর জন্য তার শরীরে নতুন করে এবং নানান রকমের জৈবনিক প্রক্রিয়া চলতে থাকে, যার কারণে তার শরীর থেকে নিজে থেকেই অতিরিক্ত হিট জেনারেশন হয় বা তাপ উৎপন্ন হয়। আমরা আবহাওয়ার এই হিট বা তাপ থেকে একটু রিলিফ পাওয়ার জন্য এসি রুমে তো ঢুকে যাচ্ছি, তাহলে গর্ভবতী মহিলারা কি করবেন? যে কারণে আমাদের ওপরে কুপ্রভাব পড়ে, গর্ভবতী মহিলাদের ওপরেও সেই একই কারণে এসির কুপ্রভাব পড়বে। কিন্তু এই সমস্যাগুলোই হবে না, এই সমস্যাগুলোই গর্ভবতী মহিলা এবং আপনার উপরেও কুপ্রভাব ফেলবে না যদি কয়েকটা ছোট ছোট জায়গা খেয়াল রাখতে পারেন। প্রথম পয়েন্ট, যে ঘরে এসি আছে বা এয়ার কন্ডিশন আছে, স্বাভাবিকভাবেই সেই ঘরটাতে যেন একেবারে ধুলো ময়লা মুক্ত হয়। ডাস্টিং করা এবং ওয়েট মপিং করা বা ভিজে ন্যাকড়া দিয়ে ঘরটা, যে ফ্লোরটা আছে বা মেঝেটা আছে সেটা পরিষ্কার করা, এবং আসবাবপত্র বা অন্যান্য যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো যদি ধুলো ময়লা মুক্ত থাকে তাহলে সেই ধুলো ময়লাগুলো এসির হাওয়াতে বারবার ঘরের মধ্যে সার্কুলেট হবে না, সেগুলো কোনো অ্যালার্জিক রিয়াকশান করবে না। পয়েন্ট নাম্বার 2, টাইম টু টাইম এসিকে সার্ভিসিং করান এবং এসির মধ্যে যে ফিল্টার থাকে সেটাকে ক্লিন করান। তাহলে এসি যে যন্ত্র, এসি তো একটা যন্ত্র, সেটা স্বাভাবিকভাবে নর্মালি ফাংশন করবে। পয়েন্ট নাম্বার 3, এসির টেম্পারেচার কখনোই হুট করে অনেকটা নিচে নামিয়ে দেবেন না। দেখুন, এয়ার কন্ডিশন এই যে মেশিনটা বা এসি, এটা ফ্রিজের কাজ করে না যাতে বরফ জমিয়ে দিতে পারে। আমরা গরম থেকে বাঁচতে এমন একটা পরিবেশ তৈরি করতে চাই বা এমন একটা পরিবেশ চাই যাতে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো বা সুস্থভাবে থাকতে পারবো। তাহলে এসির টেম্পারেচারটাকে যদি আমরা এমন একটা জায়গায় নিয়ে আসি যেখানে আমরা একটা সাধারণ বস্ত্র, যেগুলো আমরা বাড়িতে পরি, সেই একটা জামা কাপড় গায়ে দিয়ে আমরা সেই এসিতে বা সেই রুমটাতে থাকতে পারবো, সেটাই যথেষ্ট। এখন এটা মোটামুটিভাবে দেখা যায় যে 24 থেকে 27-এর মধ্যে ধরে নেওয়া যেতে পারে। তাও 24টা অনেকটা নিচে হয়ে যায়। অনেকে 27 থেকে 29-এর মধ্যেই অনেকটা কমফোর্টেবল ফিল করে যদি রুমটা ক্লিন হয় এবং এসিটা সঠিকভাবে কাজ করে। পয়েন্ট নাম্বার 4, এসির এয়ার ফ্লোয়ের যে ডাইরেকশানটা বা যেদিকে হাওয়াটা বেরোচ্ছে সেই সামনেটায় কখনো দাঁড়াবেন না বা সরাসরি দাঁড়াবেন না, তাহলে কিন্তু আপনার শরীরে কুপ্রভাব অনেক বেশি পড়বে, ঠান্ডা লাগা বা শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। একটা এসি রুমে যখন আপনি ঢুকবেন তখন কিছুক্ষণ সময় দেবেন যাতে আপনার শরীর আস্তে আস্তে সেই রুম টেম্পারেচারটাকে নিয়ে রিলিফ ফিল করতে পারে। আপনার গরম লাগছে এবং একটা এসি রুমে ঢুকে সেখানে টেম্পারেচারটাকে আরও একটু বেশি কমিয়ে দিলে, অনেক কমের দিকে করে দিলে, এটার কুপ্রভাব কিন্তু আপনার শরীরের ওপরে পড়তে পারে। আপনার শরীর সেই টেম্পারেচারটার সঙ্গে ম্যাচ করাতে না পেরে শরীরের ভেতরে নানান রকম সমস্যা তৈরি করতে পারে।
সুতরাং এসি ঘরে ঢোকার সময় প্রথমে একটু কমফোর্টেবল জায়গায় দাঁড়িয়ে নেবেন, একটু পাখার তলায় কিছুক্ষণ দাঁড়িয়ে নেবেন যাতে বাইরের গরমটা থেকে আপনি একটু রিলিফ পান। তারপরে একটা কমফোর্টেবল এসি টেম্পারেচার রাখা একটা রুমে আপনি প্রবেশ করবেন। রুমে প্রবেশ করার পরেও আপনি একটু সময় দেবেন যাতে আপনি রুমের ওই টেম্পারেচারটার সঙ্গে নিজেকে তার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন। 5 নম্বর পয়েন্ট, এসি বা এয়ার কন্ডিশন কিন্তু সত্যি ড্রাই করে, রুমের যে ওয়েদার থাকে বা রুমের যে পরিবেশটা থাকে, আবহাওয়াটা থাকে, সেটাকে অনেকটা ড্রাই করে দেয়। সেই জন্য ড্রাই আইস বা ডিহাইড্রেশন, সবথেকে বড় কথা ডিহাইড্রেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। একজন প্রেগনেন্ট মহিলার শরীরে যদি ডিহাইড্রেশন হয় তার থেকে খারাপ কিছু হয় না। সেই জন্য আপনার হাইড্রেশনের দিকে খেয়াল রাখবেন। আপনি কীভাবে হাইড্রেশনটা মেনটেন করবেন সেই নিয়ে আমরা আলোচনা আলাদাভাবে করেছি। সাধারণ যদি একটা কথা বলি তাহলে কিছুক্ষণ বাদে বাদে অল্প অল্প পরিমাণে যদি জলের সিপ নিতে থাকেন তাহলে সেটা কিন্তু আপনার জলের যে মাত্রা শরীরে সেটাকে মেনটেন করতে সাহায্য করবে। শুধুমাত্র তাই নয়, সারাদিনে পর্যাপ্ত আহার, মানে যেটা আপনার জলের চাহিদা পূরণ করতে পারে, শুধুমাত্র জল পান করলেই হয় না, বিভিন্ন জলের যে উৎস, বিভিন্ন রসালো ফল, শাকসবজি, এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে নিতে পারেন তাহলে আপনার হাইড্রেশনটা বজায় থাকবে। এসির যে ডিহাইড্রেটিং যে পাওয়ার বা আপনার শরীরে এসির প্রভাবে যে ডিহাইড্রেশন হতে পারে সেই প্রভাবটা পড়বে না। সবশেষে বলি, এসি যদি একজন প্রেগনেন্ট মহিলা বা কোনো রোগীর পক্ষে অস্বাস্থ্যকর হয়ে থাকতো তাহলে বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন নার্সিংহোমে এই এসির ব্যবস্থা হতো না। এসিটাকে ঠান্ডা অনুভব করার জন্য না নিয়ে ঘরের ভেতরে কমফোর্টেবল একটা টেম্পারেচার তৈরি করার জন্য ব্যবহার করুন, তাতে আপনি সুস্থ থাকবেন। যদি ঘরকে পরিষ্কার রাখেন, এসির মেশিনটাকে ঠিকঠাক রাখেন এবং এই রকমভাবে ঘরে ঢোকা বেরোনোর যে নিয়মের কথাগুলো আমি বললাম, অর্থাৎ একটা কমফোর্টেবল পরিবেশে এসে তারপরে একটা এসি টেম্পারেচারে বা এসি রুমে ঢোকা, এই নিয়মগুলোকে যদি ফলো করেন তাহলে গর্ভাবস্থায় এসির জন্য আপনার কোনো ক্ষতি হবে না। এবং আগেও যা বললাম, এসি কিন্তু প্রেগনেন্ট মহিলা বা অন্য কোনো রোগীর জন্য এটা মানা থাকে না, কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহার করি না বলেই এটা আমাদের উপরে কুপ্রভাব ফেলে, একইভাবে একজন প্রেগনেন্ট মহিলার শরীরেও কুপ্রভাব ফেলতে পারে। সুতরাং আপনি যদি নিয়মগুলো মেনে চলেন তাহলে একজন গর্ভবতী মহিলা এই গরমে এসি রুমে একটু রিলিফ পেতে পারে।